আসবো ফিরে আবারও। পর্ব ৫৪। সুরভি আক্তার। কেটেছে আরও কটা দিন, বেশ স্বাভাবিক চলছে সবটা। ফেব্রুয়ারির দিন কয়েক পেরিয়েছে। আদ্রের বিয়ের এ বিষয়ে অনেক দিন পেরোলো। টুকটাক কাছের মানুষ ব্যতীত ওর বিয়ের খবরটা বাইরে ছড়ায়নি সেভাবে। যেহেতু বিয়েটা হয়েই গেছে তাই সবাই খুব সহজেই মেনে নিয়েছে সবটা। আজ বিকেলের দিকে ড্রয়িং রুমে এসে বসলেন তোফায়েল কাবির। সাথে বড় ভাই আছেন। আদ্রসহ বাড়ির সব বাচ্চাদের ডেকে পাঠালেন তিনি। সবাই উপস্থিত হতে ভরে উঠল পুরো বসার ঘর। তিনি কিয়ং কালচুপ থেকে কথা গুছিয়ে নেন। অতঃপর রাশভারী গলায় মুখ খোলেন। আদ্র, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জি আব্বু। আদ্র জানতে চাইলে তোফায়েল কাবির ছেলের দিকে তাকিয়ে স্মিত হেসে বলেন, তোমার আর শিশিরের বিয়েটা তো হঠাৎ করেই হয়ে গেছে, সেভাবে কাউকে জানানো হয়নি। আমি চাইছি ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে, গেট টুগেদার করব একটা। তোমার স্ত্রী হিসেবে শিশিরের পরিচিত প্রয়োজন। থামালেন তিনি। আদ্র শোনামাত্রই শিশিরের দিকে তাকায়। থম মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা। প্রতিক্রিয়া কঠিন। চোখ নামালো আদ্র। প্রশ্ন করল, কবে? আজ 6 তারিখ। 12 তারিখে করা যাক। হাতে 6 দিন পাবো তাহলে। অসুবিধা হবে না। তোমার সাথে সাথে বাকিদের মতামতও চাই। আমার মতামত আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু শিশির, ওর আপত্তি হওয়ার কথা নয়। শিশিরকে কিছু বলার সুযোগ দিল না আদ্র। তোফায়েল কাবির রবিনা কাবিরের উদ্দেশ্য বলেন, তোমার কি মতামত? ছেলের বিয়ে নিয়ে অভিযোগ ছিল, অভিযোগ মেটাতে চাইছি। রবিনা কাবির মুখ ফিরিয়ে বলেন গমগমে স্বরে, আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করছেন কেন হঠাৎ? ছেলের বিয়ে নিয়ে অভিযোগ ছিল, থাকার যথেষ্ট কারণ আছে। তবে ছেলের বউকে নিয়ে কোনো অভিযোগ নেই আমার, ছিলও না কোনো দিন। অনুষ্ঠান করবেন, এ তো ভালো কথা। আদ্র নিঃশব্দে হাসে। রবিনা কাবির উঠে শিশিরের কাছে যান। স্মিত হেসে গালে মুখে স্নেহের সহিত হাত বুলিয়ে বলেন, তুই বড্ড মায়াবী, দেখলেই চোখ জুড়িয়ে যায়। অভিযোগ করবে কি করে তোকে নিয়ে? আমার বৌমাকে পছন্দ হয়েছে আমার, নিজের পছন্দের ওপর অভিযোগ করি না আমি। 12 তারিখ অনুষ্ঠান হবে, ছোট কেন, বড় করে হবে। অনেক বড় করে অনুষ্ঠান হবে আমার ছেলে আর বৌমার। একটু থামলেন ভদ্রমহিলা। শিশিরের হাত ধরে বললেন, আমার রুমে চল, দরকার আছে তোর সাথে। মেঘা কুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে একপাশে, মুখ মলিন, একটু হিংসে হলো। রবিনা কাবির কাছে আদর করলেন না। অবশ্য এখনও ওকে বউ মানেন কি না সন্দেহ। শিশিরের সাথে কয়েক সিঁড়ি উঠে পিছু ফিরলেন ভদ্রমহিলা। মেঘা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার সাথে। অমনি চিকচিক করে উঠল মেঘা। পিছু ছুটল সেও। দুই বৌমাকে বিছানার ওপর বসিয়ে রেখে আলমারি ঘাটছেন রুবিনা কাবির। মেঘা আগ্রহ নিয়ে দেখছেন তাকে। অবশেষে কতগুলো গয়নার বাক্স নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালেন তিনি। এক একটা বাক্স খুলে খুলে সব গয়না একে একে বের করে বিছানার ওপর ছড়িয়ে দিলেন। প্রত্যেকটাই সেম ডিজাইনে দুটো করে গহনা। দেখে মনে হচ্ছে অনেক আগের। দুই ছেলের দুই বউয়ের জন্য একভাবে গড়া হয়েছে। সব ধরনের জুয়েলারি আছে। রুবিনা কাবির দায়িত্ব নিয়ে দুটো ভাগ করলেন। একে একে দুজনের হাত, গলা, আঙুল, কপাল, কান সবখানে গহনাগুলো ধরে ধরে দেখলেন। অতঃপর হাফ ছেড়ে দুজনের মাঝে বসলেন তিনি। এগুলো তোদের দুজনের, সামনে অনুষ্ঠান। শিশির, সেদিন তুই এগুলো পরবি। আর মেঘা, তোর খবর কি বলতো? ভেবেছিস কি আমরা অন্ধ, দেখি না কিছু? তোর আর রৌদ্রের মধ্যকার সবটা বুঝতে পারছি আমরা। বউ তুই আমার ছেলের, বৌমা আমার। তোর আগের গহনা এগুলো, তোর ভাগের গহনা এগুলো। এত বছর আমি সামলে রেখেছি, এখন থেকে এগুলো তোর। আমার ছেলেকে যেভাবে সামলাচ্ছিস, নিজের কথায় নাচাচ্ছিস, এই গহনাগুলোও ঠিক সেভাবে সামলাবি। মেঘা মুখ কাচুমুচু করে, মিনমিন করে কিছু না বোঝার ভান করে। আমি তোমার ছেলেকে কি করলাম? ফাঁসিয়েছিস বড্ড, ফেঁসেছে ও। আমি চাই ফাঁসুক, খুব করে বেঁধে যাক তোর সাথে, তবেই না ও বাধ্য হবে। দেখেছিস ইদানিং কেমন শান্ত হয়ে গেছে, তোর কথাতেই তো। তোর কথা মেনে চলছে ও, তুই যা বলিস তাই শোনে। পাগল তোর জন্য। আমি সব বুঝি, আর এটাও চাই ও আজীবন এমন থাকুক। তুই থাক আজীবন, সামলে রাখ ওকে, আঁচলে বেঁধে বাধ্য করে রাখ। আমার ছেলেটা বড্ড বেপরোয়া, কাউকে মানতো না। এই প্রথম তোর পরোয়া করেছে ও, মানছে তোকে। ছেড়ে যাস না ওকে, কথা দে। আমি জানি তোদের মাঝে ভেতর ভেতর সব ঠিকঠাক, আমাদের সামনে প্রকাশ করিস না তোরা, কিন্তু ও আসলেই তুই চলে যাবি না তো? মেঘা, আমার কথা শোন। আমি না তোর মা, মা ডাকিস তো আমায়। আমার কথা শুনবি না? আমার ছেলেকে ছেড়ে যাস না দয়া করে। আমি জানি রৌদ্র কেমন, ও পাগলাটে। তোর প্রতিও পাগলামো দেখেছি আমি। প্রথমবার ও কেমন দেখেছি। হলফ করে বলতে পারি ও থাকতে পারবে না তোকে ছাড়া। ও নিজের জিনিস কখনো ছাড়ে না।
যা যায় তার সারা জীবন ধরে রাখে, তোকেও ছাড়বে না, ধরে রাখবে। শুধু তুই ওকে ছেড়ে যাস না, নয়তো আবার আমার ছেলের বেপরোয়া হয়ে যাবে। ওকে আটকানোর কেউ থাকবে না, কথা দে আমায়। তোদের মাঝে সব কিছু সম্পূর্ণ ঠিকঠাক করে নিবি, ইয়াসকে ফিরিয়ে দিবি তুই। যা যাবি না ইয়াসের সাথে? তুই আমার ছেলের বউ, থাকবি আমার ছেলের সাথে, বল। তার কণ্ঠে জড়িয়ে আসে এক পর্যায়ে, কাঁপে ছলছল দৃষ্টি। মেঘার হাত আঁকড়ে ধরে অনুনয় করেন। থমকে যায় মেঘা, সামলায় পরক্ষণে মুখ ফসকে বলে, মা এভাবে বলছো কেন? আমি যাব না কোথাও। খুশি হলেন ভদ্রমহিলা, ভীষণ খুশি হলেন। ছলছল চোখে চেয়ে চেয়ে ভরা গালে হাসলেন। মেঘার ভাগের গহনাগুলো বাক্সে ভরে ওর দিকে বাড়িয়ে দিলেন, বললেন ছটফট করে, তাহলে এগুলো এখান থেকে নিজের কাছে রাখ। আদ্রের বিয়ের অনুষ্ঠানটা আলাদা করে হয়ে যাক, তারপর ধুমধাম করে তোদের বিয়ের অনুষ্ঠান করব। তখন পরবি এসব গহনা, কেমন? নিজের কাছে নিয়ে যায় সব। না, মেঘা এসব গহনা রাখবে না নিজের কাছে, ফিরিয়ে নাও এসব। মেঘা, গহনা ফিরিয়ে দাও। আকস্মিক ভরাট কণ্ঠে ছলকায় সকলে, চোখ যায় দরজার দিকে। শটান দাঁড়িয়ে তোফায়েল কাবির, মুখভঙ্গি না নিরেট। তাকে দেখে ঢোক গিলে মেয়েটা চোখ নামিয়ে নেয় দ্রুত। তোফায়েল কাবির এগিয়ে আবার বলেন, কি হলো? গহনার বাক্স ফিরিয়ে দাও। মেঘা যা বুঝার বুঝে নিল। তোফায়েল কবির এদিক থেকে কাঠখোট্টা, একরোটা বটে। ইয়াসে রেখে যাওয়া বলায় কথার বিন্দুমাত্র নড়চড় হতে দেবেন না তিনি। তাই তো দূর থাকতে বলেন রৌদ্রের থেকে। মাথা নত করে গহনার বাক্সটা ফিরিয়ে দিল সে। চোখ ভরে আসলো টইটুম্বুর হয়ে, ওষ্ঠ ওঠে উল্টে কান্না আসলো। সে যে এখন মত পাল্টেছে তা কী করে বোঝাবে? এই গহনা রৌদ্রের বউয়ের জন্য। সে গহনা চায় না, কিন্তু রৌদ্রের বউ হতে চায়, হয়ে থাকতে চায়। লোকটা গুড়িয়ে দিয়েছে ওর সব জেদ, এটা কেবল তার মন জানে। বহু কষ্টে কান্না গিলে নিল মেঘা। তোফায়েল কাবির ভারী গলায় আদেশ করলেন, রুমে যাও দুজনে। শিশির, তুমি গহনা নিয়ে যাও। শিশির মাথা তোলে, কম্পনহীন গলায় বলে, আমি এসব নিতে পারবো না। কেন? প্রশ্ন রুবিনা কাবিরের। শিশির কণ্ঠে বলে, না মানে, এসব আপনার কাছেই রাখুন, আমি রাখতে পারবো না। ঠিক পারবি, আলমারিতে তুলে রাখ, নয়তো আদ্রকে দিবি, ও ভালো করে রাখবে। একদম, শিশির নিজের কাছে নিয়ে যাও এসব। আর মেঘা, তুমিও রুমে যাও। অগত্যা তোফায়েল কাবিরের আদেশ তামিল করলো দুজনে। শিশির ধীরে সুস্থে বেরোলো। এক ছুটে বেরোলো মেঘা। দরজা মারানো মাত্রই টুপ করে গাল ভিজল। দুজনে বেরিয়ে যেতে রুবিনা কাবির তীক্ষ্ণ চোখে তাকান স্বামীর দিকে, ভারী গলায় বলেন, আবার কি হলো আপনার? ফের ঘোর পাকাচ্ছেন কেন? ছেলেকে বাঁধার জন্য বৌমাকে প্রয়োজন, এটা তো আপনি বুঝিয়েছেন আমায়। তাহলে আবার কি হলো? তোফায়েল কাবির একটু হাসলেন ঠোঁট বাঁকিয়ে, পেছনে হাত গুটিয়ে শান্ত নিরেট কণ্ঠে বললেন, ঘোল পাকাচ্ছি না রুবিনা, ঘোল পরিষ্কারের চেষ্টা করছি। এগুলো তো গোল্ড, তাই না? আমাদের গড়া। তোমার ছেলের দায়িত্ব আছে তার বউকে কিছু কিনে দেয়া। এসব রাখো তুমি, তোমার ছেলে তার বউকে ঠিক কিনে দিবে। কি বলছেন? কে দেবে? রৌদ্র? আর নয় তো কে? তোমার ছেলের মাঝে একটু ঘাপলা আছে বুঝলে, দেখি কত ক্ষমতা তার। বলেছিল না কাবির ইন্ডাস্ট্রির মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখে সে। আসলেই রাখে কি না তাই দেখব। বইয়ের জন্য কি কি করতে পারে আর কত ক্ষমতা তার, তাই দেখব আমি। কি কি লুকিয়ে রেখেছে সে, দেখার বাকি আছে। আপনাকে বুঝি না আমি, যা বলবেন পরিষ্কার করে বলুন না। এত মারপ্যাচ করেন কেন? তোমাকে এত বুঝতে হবে না, তুমি শুধু দেখে যাও। তাহলে এসব গয়না কি করব? তুলে রাখো আপাতত, পরে দিয়ে দিও। এসব মেঘারই থাকবে। আমার ছেলে কি করে তা দেখার জন্য প্রস্তুত হও শুধু। রুবিনা কাবির এহেন কথায় দুদিকে মাথা নাড়লেন, তপ্ত শ্বাস ফেললেন। ছেলের মাঝে যেমন ঘাপলা, বাপের মাঝেও ঠিক তেমনই। রাত্রি 12টায় কাছাকাছি মেঘার চোখে বড্ড ঘুম, নিভিয়ে আসছে দু চোখ, টেনে টুনে খুলে রেখেছে। ঘুমাবে না আজ আর। রৌদ্র রৌদ্র বেপরোয়া হয়েছে আবার, বাড়ি ফিরিনি এখনো। সে জাগ্রত রৌদ্রের জন্যই। বেপরোয়া লোকটা বাড়ি ফিরলে নিশ্চয়ই আসবে মেঘার কাছে। ঠিক 12টার 8-এ খট করে শব্দ হলো দরজায়। ঝিমুচ্ছিল মেঘা, শব্দ পেয়ে চমকালো, ভরকে তাকালো এপাশ ওপাশ। এখনও ব্যাকবোর্ডে হেলান দেয়া। ঘরে ঢুকে একে এভাবে দেখে ওকে এভাবে দেখে ভ্রু গুটায় রৌদ্র। অবাক হয় চরম। পরক্ষণে চিন্তিত হয়ে ছুটে যায়, এলোমেলো হয়ে রমণীর পাশে বসে বিচলিত হয়ে বলে, ইভারা, কি হয়েছে? ঘুমোসনি কেন এখনো? মেঘা আধো আধো চোখে ওষ্ঠ উল্টে তাকায়। রৌদ্র মাথা ঝাঁকিয়ে শুধরে নেয় নিজেকে। সরি, কি হয়েছে? ঘুমাওনি কেন? কি সমস্যা বলো? জ্বর এসেছে? মাথা ধরেছে নাকি অন্য কিছু? মেডিসিন নিয়েছো? মেঘা মুখ শুকনো করে উত্তর
করলো ফিসফিস করে। কিচ্ছু হয়নি। তাহলে ঘুমাওনি কেন? আপনার অপেক্ষায় ছিলাম। দেরি করে আসলেন কেন আজ? সারাদিন ছিলেন না, কোথায় ছিলেন? রৌদ্র উত্তরে সময় নেয় কিছুটা। দেনা দোনামোনা করে বলে, গলা নামিয়ে, কোথাও ছিলাম না, এমনি আসিনি, মিথ্যা বলবেন না। বলছি না, সত্যি। আচ্ছা, টুকটুকি ঘুমাচ্ছে এখানে, কথা বলে জেগে যাবে। আমার রুমে যাই। মেঘা মুখ বিকৃত করে, বাহানা খুঁজবেন না রাইনো মুখো। আমি যাব না, ঘুমাবো, যান আপনি। হাসে রৌদ্র। মেয়েটার কিছু একটা তো হয়েছেই। একটু কাজ ঘেঁষে সেও ব্যাকবোর্ডে হেলান দিল। পাশাপাশি হয়ে আলগোছে রমণীর কাজ জড়িয়ে নিল। আহ্লাদ পেল এক বিংশ দ্বিধাহীন মাথাসহ পুরো শরীরে ভার এলিয়ে দিল লোকটার উপর। বলল, আদ্র ভাইয়া আর শিশিরের গেট টুগেদার হবে। রৌদ্র রমণী সিথির নিকট নাক ডুবিয়ে বুক ভরে শ্বাস টানে। চোখ বুজে আলতো করে ওষ্ঠা স্পর্শ এঁকে বলে, পরোয়াহীন। ও হুম। তো মেঘা চোখ তুলে তাকালো। কিছু একটা বলতে গিয়েও থামলো। রৌদ্রের গলাটা উন্মুক্ত, ট্যাটু দেখা যাচ্ছে। মেঘা ওষ্ঠ উল্টে বলে, এখানে বাইট করেছিল কে? সত্যি বলবেন? তুমি? আমার মনে নেই কেন? ছোট ছিলে তখন, বাইট করার জন্য রেগে গিয়ে থাপ্পড় মেরেছিলাম। তারপর জ্ঞান হারিয়েছিলে, তাই মনে নেই হয়তো। অনেকগুলো মেরেছেন আমায়, দূরে যান। মারার শাস্তি হিসেবে বহুদিন দূরে ছিলাম, এবার একটু আদরের জন্য কাছে আসি। শাস্তির পর শান্তি প্রয়োজন, প্লিজ। রৌদ্র ফিসফিসিয়ে বলে। মেঘা ঠেলে দেয় ওকে। বাহুর নিকট মুখ লুকিয়ে বলে, অসভ্য লোক, সবসময় বাজে কথা। সভ্য মেয়ে, ভালোবাসি তো। এমন করো কেন? বাইট করেছিলেন, কী ভেবে ট্যাটু করিয়েছেন জানি না। আমার জায়গায় যদি সেদিন অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে তাকেও এভাবে ভালোবাসতেন? ওর কামড়ে দাগ কীভাবে ট্যাটু করে গলায় বসিয়ে নিতেন? উহ, তোমার জায়গায় অন্য কেউ থাকতো না, কারণ তোমার জায়গায় শুধু তোমার। বাচ্চাটা কে? আকস্মিক প্রশ্ন। কোন বাচ্চা? মেঘা মাথা তুলল। চিকচিক করছে দু চোখের কার্নিশ। নাক টেনে কাঁদো কাঁদো হয়ে বলল, আমাকে একটা সত্যি কথা বলবেন রাইনো মুখো? আপনি বিদেশে গিয়ে বিয়ে করেছেন, বাচ্চা আছে আপনার, তাই না? রৌদ্র ভরকায়। মুখশ্রীতে ভয়ের আধার নামে। ডিম লাইটের আলোয় বোঝা যায় না অতটা, তবে ভয় পেয়েছে এমন প্রশ্নে। গলা ভিজিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, কি বলছো এসব? ঠিক বলেছি। আপনি একদিন বলেছিলেন বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা সামলানো শিখেছেন আপনি। আপনি আমি একদিন আপনার ফোনে বাচ্চার ছবিও দেখেছিলাম, কল স্ক্রিনে দেখেছি। আপনাকে কেউ ফোন করে, তখন আপনি লুকিয়ে লুকিয়ে হেসে হেসে কথা বলেন, সব দেখেছি আমি। রৌদ্র হাঁপ ছাড়ল। পাগল কি না কি ভাবো, আমি তো সেদিন মজা করে বলেছি। আর ফোন আসে টুকটাক, তখন আলাদা করে একটু কথা বলি, তেমন কিছু নয়। আমার জীবনে শুধু আমার ইভারার স্থান, আর কেউ নাই। আর না কোনো দিন আসবে। শুক্রবার ছিল আজ। ভার্সিটি না থাকায় দুপুরের দিকে শপিংয়ে বেরিয়েছিল সবাই। 4 দিন পর ইভেন্ট। সবার শপিং শেষ আজকেই। তুল কালাম শপিং করে নিয়ে ফিরে আসতে আসতে সন্ধ্যা। এসেই ফ্রেশ হয়েছে সকলে। যার যার শপিং তার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। শপিংয়ে সবাই গেলেও মেঘা যায়নি। মেয়েটা ভীষণ উদ্গ্রীব ছিল যাওয়ার জন্য, কিন্তু তোফায়েল কাবির যেতে দেননি। এখন এক বিংশী মনমরা হয়ে ড্রয়িং রুমে বসে আছে পায়ে পা তুলে। এক হাতে এক বাটি নুডলস খাচ্ছে আনমনে। মনটা ভীষণ খারাপ। শপিংয়ের কথা জানতো না রুদ্র। সে ছিল না বাড়িতে। ফিরল 7টার দিকে। মেঘাকে থমথমে মুখে এক কোণে বসে থাকতে দেখে চোখ সরু করলো। আগে কিছু না বলে ফ্রেশ হয়ে আসে। নামতে নামতে হাঁক ছাড়ে, মম, 1 কাপ কফি দাও। রৌদ্র মেঘার পাশে গিয়ে বসলো। খুব কাজ ঘেঁষে বসলো। খোপা করা চুলে রমণীকে দেখতে চায় না সে, তাই খোপার কাটা টেনে খুলে দিল। চুল ঝাঁপিয়ে পড়তে হাসলো ঠোঁট ঠেলে। শান্ত আবেশিত দৃষ্টিতে চেয়ে কগাছি কুন্তল টেনে ঘ্রাণ নিল। ধীরে ধীরে জানতে চাইল কি হয়েছে। মেঘা নেতিবাচক মাথা নাড়ালো। অর্থাৎ কিচ্ছু হয়নি। এটা মেয়েদের এক স্বভাব, কিছু হলেও সহজে বলতে নারাজ। রুবিনা কাবির কফি নিয়ে আসেন। ততক্ষণে ছেলের গলা পেয়ে তোফায়েল কাবির নিচে নেমেছেন। চুপচাপ সোফায় বসে বাসি খবরের কাগজ ধরলেন চোখের সামনে। তাকে দেখে রৌদ্রের থেকে দূরত্ব বাড়ায় মেঘা। আর বাদবাকি কেউ নেই। রৌদ্র ভরাট কণ্ঠে বলল, মম, কি হয়েছে বলো তো? বাকিরা কোথায়? থমথমে কেন বাড়ি? ইভারার কি হয়েছে? কথা বলছে না কেন? রুবিনা কাবির জোরে শ্বাস ফেললেন। সবাই ক্লান্ত, শপিংয়ে গেছিল, ঘরেই আছে। মেঘা যায়নি শপিংয়ে, তাই এখানে বসে আছে। যায়নি কেন? সুইটহার্ট, শপিংয়ে যাওনি? আমাকে মিস করছিলে? ঠোঁটকাটা কথা ছেলের কটমট করে স্বামীর দিকে তাকালেন রুবিনা কাবির। তোফায়েল কাবির খবরের কাগজে মুখ ঢেকে নেন। মেঘা রেগে তাকাতেই সিরিয়াস হয় রুদ্র।
কি হয়েছে বলো? সামনে তো শিশিরের বৌভাত, ওর উপরই ফোকাস হবে বেশি। ওকে অনেকগুলো গহনা কিনে দেওয়া হয়েছে আজ, ওর শপিং একটু বেশিই ছিল। শাড়ি কাপড় কিনেছে অনেকগুলো, আমাদের সবার জন্যও কিনেছে, কিন্তু মেঘার জন্য কেনা হয়নি কিছু। মেঘা তো সহজে কিছু পছন্দ করে না, আর আমাদের এসব কিনতে কিনতেই দেরি হয়ে গেছে, তাই আলাদা করে মেঘার জন্য কিছু কেনা হয়নি। এতে মেঘের মন খারাপ হয়েছে একটু। এমনিতেও ও আমাদের টাকায় চলে না, শপিংয়ে যায়নি, তাই একবারই ওর জন্য কিছুই কিনিনি। বলতে বলতে একপাশে বসলেন রুবিনা কাবির, আরও বললেন, মেঘা, আমি রৌদ্রকে বলেছি কালও তোকে শপিংয়ে নিয়ে যাবে, তখন পছন্দ মতো কিছু একটা কিনে নিস, টুকটাক জুয়েলারিও নিস, কেমন? মেঘা আশ্চর্য বনে গেল এমন পরপর মিথ্যা বলায়। মার্কেট থেকে মেঘার জন্য ড্রেস নিয়ে আসা হয়েছে, সে তো মন খারাপ করে বসে আছে কারণ ওকে শপিংয়ে যেতে দেওয়া হয়নি তাই। এখন রুবিনা কাবিরের এসব কথার অর্থ বুঝলো না সে, মুখ ফাঁক করে তাকালো। মুখের ওপর কথার ভুল ধরতে পারল না। এদিকে চোয়াল খিচে আসে রৌদ্রের। সত্য মিথ্যার পার্থক্য না বুঝেই বিভংস রেগে গেল সে। সবার সব কিছু হয়েছে, অথচ মেঘার জন্য কিছুই নেওয়া হয়নি, গ্রাহ্যই করা হয়নি তার বউকে। রাগে ফেটে পড়ল তার ক্ষুদ্র মস্তিষ্ক। কফির মগ ছুঁয়েও দেখল না। গজগজ করে পকেট থেকে ফোন বের করলো সে। কড়া কণ্ঠে জানতে চাইল, ইভারা, কি প্রয়োজন আছে তোর? চটপটে উত্তর করলেন রুবিনা কাবির, ওই কয়েকটা ড্রেস, শাড়ি আর টুকটাক ম্যাচিং জুয়েলারি। রৌদ্র কেবলই শুনেছেন, আর কথা বাড়ায়নি, মনোযোগ দিয়েছে ফোনে। কিছু একটা করলো বোধ হয়। মিনিট 30 পেরোতেই সদরে করা পড়ে। এতক্ষণ ওভাবেই চোয়াল খিচে ঠায় বসেছিল সে। সাথে মেঘাকে বসিয়ে রেখেছে হাত চেপে ধরে। কড়া পড়তেই সে নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে জন তিনেক যুবক, সকলের হাতেই ব্যাগ অগণিত। রৌদ্রকে দেখে মাথা নোয়ালো তারা। ইশারা করতে ভেতরে এসে কে কে সব ব্যাগগুলো সোফার উপর রেখে বিনা বাক্যে একবার বিদায় নিল তারা। রুবিনা কাবির কিচেনে ঢুকেছিল, হাত মুছতে মুছতে বেরোলেন তিনি। এসব কি রৌদ্র? রৌদ্র উত্তর করে না, শক্ত চোয়াল তার। ব্যাগগুলো নিজে দেখে নিল সে ব্যাগগুলো নিজে দেখে নিল, অতঃপর এক একটা করে খুলতে লাগলো। প্রথম 7টা ব্যাগের ড্রেস, সবগুলো ঝিকঝিক করছে পুরো। রৌদ্র মেঘাকে টেনে দাঁড় করায়, প্রত্যেকটা ড্রেস ওর গায়ে ধরে দেখে। ঝলমলে সব ভারী কাজের গাউন, ভিন্ন ভিন্ন রঙের, আর বাকি 4টেতে বোধহয় শাড়ি। মেঘা কিংকর্তব্য বিমূঢ়। এসব কি হচ্ছে? তালগোল পাকিয়ে যাচ্ছে ওর, চক্কর দিচ্ছে মাথা। আরও 3টে বড় বড় ব্যাগ আছে। ড্রেস রেখে সেগুলো উপুড় করে রৌদ্র। কতগুলো জুয়েলারি বক্স হুবড়ি খেয়ে পড়ে সোফায়। রুবিনা কাবির আতকে স্বামীর দিকে তাকান। তৎক্ষণাৎ ঠোঁট বাঁকিয়ে হাসেন ভদ্রলোক। চোরা চোখে দেখছেন সবটা। শাহিনা কাবিরের দিকে আস্তে আস্তে অবাক হয়ে বললেন, এসব কার জন্য? ইভারার জন্য? রৌদ্রের অকপট উত্তর। মেঘা বিস্ময়ে শুষ্ক ঠোঁট গেলে। শাহিনা কাবির আগ্রহ দমিয়ে রাখতে না পেরে একটা জুয়েলারি বক্স হাতে তুলে নিলেন। খুলতেই চোখ ছানা বড়া। রুবিনা কাবিরের দিকে তৎক্ষণাৎ তাকান তিনি। বেশ মোটা একটা নেকলেস, ঝিকঝিক করে জ্বলে উঠল যেন। সাদা চিকচিকে ডায়মন্ড পাথর গেঁথে রয়েছে একে অপরের সাথে। শাহিনা কাবির আরও বক্সগুলোর দিকে তাকান। মোটে 7টা বক্স। বাকিগুলো বাইরে থেকে দেখেই হতবাক হয়ে সন্দিহান বলেন, এসব মেঘার জন্য? রৌদ্র উত্তর করল না, বিরক্তিতে ভাঁজ কপালে। সে টান মেরে জুয়েলারি বক্সটা এক প্রকার ছিনিয়ে নেয় তার হাত থেকে। বাকিগুলো দেখতে দেয় না আর। ড্রেসগুলো সহ প্রত্যেকটা জিনিস এক হাতে সামলে অন্য হাতে মেঘার হাত শক্ত করে চেপে ধরল। পুরো কণ্ঠে বলল, রুমে চল। মেয়েটাকে টেনে সিঁড়ি ডিঙিয়ে উঠতে উঠতে দ্বিতীয়বার হুঙ্কার ছাড়ল, আজকের পর আমার স্ত্রীর জন্য 1 পয়সাও খরচ করবে না এই বাড়ির কেউ। ভুল করলেও তার হিসেব চাই আমার। 1 পয়সা খরচ হলেও তাকে 2 পয়সা ফিরিয়ে দেওয়ার দায়িত্বও আমার। আমার স্ত্রী সব ভরণপোষণ আমার। একটা সুতোও বাড়তি কেউ খরচ করবে না তার নামে। বাজ ফেলে বেপরোয়া ছেলের উপরে উঠে গেল। রুবিনা কাবির থমকে গেছেন পুরো, মুখ হা হয়ে এসেছে তার। তোফায়েল কাবিরের ঠোঁটে বাঁকা হাসি। ভদ্রমহিলা বিস্ময়ে জানতে চাইলেন, রৌদ্র কি করে আপনি জানেন? বলুন না। এত সবের টাকা কোথা থেকে আসে ওর কাছে? তোফায়েল কাবির কেবলই হাসলেন। মেঘাকে টেনে নিজের রুমে নিয়ে গেল রৌদ্র। মেঘা এখনও হতবিহ্বল। রৌদ্র ঠাস করে দরজা লাগাতেই ঘোর কাটল। চমকালো এক বিংশি। এখনও চোয়াল শক্ত রৌদ্রের, চোখ রক্তিম, যেন রেগে আছে সাংঘাতিক। মেঘা ভয়ে ভয়ে শুষ্ক ঢোক গেলে মিনমিনিয়ে গলায় বলে, এসব কি করলেন আপনি? চুপ, কথা বলবি না। ড্রেস জুয়েলারি সব আলমারিতে তুলে রাখ। ধমক তার কণ্ঠে। মেঘা মুখ কালো করে।
রৌদ্র তাকালো না ওর দিকে, ধপ করে বসলো সোফায়। চোখ বুজে ডান হাতে ললাটের একধারে স্লাইড করতে লাগলো। মেঘা নীরবে পরক করে কিছুক্ষণ, গুটি গুটি পায়ে রৌদ্রের পাশে গিয়ে বসে। লোকটার বাহু জড়িয়ে ধরে হুট করে আকস্মাৎ ভরকে তাকায় রৌদ্র। মেঘা হাসি হাসি মুখে মিষ্টি কণ্ঠে বলে, রেগে গেছেন? রাগলে আপনাকে পুরো রাইনো মুখো লাগে। বলেই ফিক করে হেসে উঠল। তা দেখে চোখ শুরু করে রৌদ্র। মেঘা আবার বলে, মা আপনাকে মিথ্যে বলেছে, আমার জন্যও শপিং করা হয়েছে, কিন্তু বাবা যেতে দেয়নি আমায়, তাই একটু মন খারাপ ছিল। মম মিথ্যে বলবে কেন? রৌদ্রের শান্ত প্রশ্ন। আমি কি জানি, তবে আমার জন্যও শপিং হয়েছে, সত্যি বলছি। আপনি বেকার বেকার এসব করলেন। টাকা কোথায় পেয়েছেন? জুয়েলারি, এসব ইমিটেশন? উফ, ডায়মন্ড। মেঘা বিশ্বাস করলো না। ইমিটেশন হলেই চলবে, বেশ সুন্দর। সত্যিই ডায়মন্ড? এবেলার চোখ বড় করলো মেঘা, বাহু ছেড়ে বলল সন্দিহান হয়ে, রাইনো মুখো এসব ডায়মন্ড? আলমারিতে তুলে রাখো। আগে বলুন, এত সবের টাকা কোথায় পেয়েছেন? কি করেন আপনি? আগে তুলে রেখে এসো, তারপর বলছি। আপনার আলমারিতে? রেখে এসো। মেঘা তড়িঘড়ি করে এলোমেলো অবস্থাতে সব ড্রেস গুডলি পাকিয়ে আলমারির ভেতর ঠেসে ঢোকালো। একেই পুরো আলমারি জুড়ে রৌদ্রের কাপড় এলোমেলো। জুয়েলারি বক্সগুলো কোথায় রাখবে কোথায়? কাবাডের ডান দিকে দুটো ড্রয়ার। রমণী বিনা দ্বিধায় উপরের ড্রয়ার খোলে। ভেতরের দৃশ্য দেখা মাত্রই চোখ জোড়া ছলকে ওঠে তার, বড় বড় হয়ে আসে দৃষ্টি যুগল। হা বনে যায় সেই। অগত্যা চকিতে ঘাড় ঘুরিয়ে রোদের দিকে তাকায়। যুবকের মন নেই এদিকে। চোখের সামনে হাত উঠিয়ে বুজে রেখেছে দু চোখ। মেঘা হতভম্ব বনে গেল ড্রয়ের জিনিসগুলো দেখতে। চলবে, আজকে আপনাদের সাথে আছি আমি, কণ্ঠে তুষি হাসান। আজকের পর্বটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।